স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। আসলে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুয়ে বসবে রুমের ব্যবস্থা নেই। যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। কারো একটা নৌকা দেয়, একটা ভোট দেয় আমাদেরকে, তাহলে আমরা ত্রাণগুলো দিতে পারি আর কি, সবার ঘরে পৌঁছে দিতে পারি। কয়েক জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে নোয়াখালী ও লক্ষ্মীপুরে। বৃষ্টি আর উজানের পানি বাড়ার সাথে সাথে কোথাও কোথাও বাড়ছে অনেক দুর্ভোগ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। যদি আবার পুরনো কারিকুলামে ফেরত যাওয়া হয় তখন আমাদের মধ্যে বিশাল একটা চাপের সৃষ্টি হবে। আমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবো। মূল্যায়ন উৎসব হয়, এক্ষেত্রে হয় একটা হযবরল পরিবেশ সৃষ্টি হয়। বাসায় ঠিকভাবে পড়া হইতেছে না, যখন বলে যে পড়তে বসো তখন বলে মোবাইলটা দাও। পাঠ্যপুস্তকে অনেক ভুল রয়েছে, ফলে শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না। উপজেলা মাস্টার ট্রেনার তো আমরা আসলে নিজেরাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে পারি নাই। একটা আধুনিক মানসম্মত কারিকুলাম করা যায় সেই ব্যাপারে ইমিডিয়েটলি একটা লং টার্ম প্ল্যান এখন একটা টাস্ক ফোর্স তৈরি করে সেই কারিকুলামটা কাজ শুরু করে যেতে পারে আর কি। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় এমন কথা যখন ভাবছে অন্তর্বর্তী সরকার, তখন এই নিয়ে দ্বিধা জানাচ্ছে শিক্ষার্থীরা। তবে এনসিটিবি বলছে ইতিবাচক হয় এমন শিক্ষাক্রম প্রবর্তনের কাজ শুরু হয়েছে। এ নিয়েও এখন সকালে থাকছে প্রতিবেদন। 3 থেকে 4 দিন আগেও অনেকটা স্বস্তিতে থাকা লক্ষ্মীপুরের মানুষের ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে। পানিতে প্লাবিত হয়ে শঙ্কিন নিম্নাঞ্চলের অবস্থা। এদিকে দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ, তাই দুর্দশা বাড়ছে বিপর্যস্ত মানুষের। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। একদিকে উজান থেকে নেমে আসা পানির স্রোত, অন্যদিকে থেমে থেমে বৃষ্টি, সব মিলিয়ে পানিবন্দী লক্ষ্মীপুরবাসীর অবস্থা এখন ভয়াবহ। 3-4 দিন আগেও অনেকটা স্বস্তিতে ছিলেন এই জেলার মানুষ, এখন ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। প্রধান প্রধান সড়কেরও অনেক উপর দিয়ে পানির এই স্রোত জানান দিচ্ছে নিম্নাঞ্চলের অবস্থা কতটা সঙ্গীন। কোথাও কোমর পানি, কোথাও গলা পানি, সব মিলিয়ে মানবেতর অবস্থা লক্ষ্মীপুরবাসীর। এই যখন অবস্থা, তখন ত্রাণের জন্য হাহাকার চারিদিকে। দুর্যোগের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ সরবরাহ, সে কারণে বিপর্যস্ত মানুষের দুর্দশা আরো বাড়ছে। 3-4 দিন গতন বারে গেছি, অন ঘর গেছি এতটুক বুঝছেন নি, অন বারে আবার চলে যায় কই কিছু হামাল জীবন হামালতাম হারি না কুমুনি অন হুদ জিলে তো অন বারকবাই দিকে চলে গেছি, অন হেতা কবাই তো হানি আলাদা। ধরুন না, আসলে এই পর্যন্ত অন্তত 70-80 ফ্যামিলি ঢুকিয়েছে। এক রুমে অন্তত 4-5 জন ফ্যামিলি আছে। মানুষ যে একটু শুয়ে বসবে রুমের ব্যবস্থা নেই। খুব ভয়াবহ অবস্থা। পানি শুধু বাড়তেছে, কমার কোনো অবস্থায় নেই। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন দ্রুত ত্রাণ সরবরাহ ও পুনর্বাসনের কাজে হাত দেয়, সেই দাবি জানিয়েছেন বন্যার্তরা। এদিকে তো যাই আছে পানি একটু কম, কিন্তু ওইদিকে অনেক অনেক বেশি। মানে আশ্রয় কেন্দ্র, স্কুল, মাদ্রাসা ধরে না, এত মানুষ সবাই অসুস্থ। এখানে পানি কমর ভিন্দা গামছা ভিন্দা যাইতেছি। যদি যদি আপনার কিছু একটু সাহায্য করেন আমরা বাঁচতে পারবো, নাহলে আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের। বন্যা পরিস্থিতির অবনতির মধ্যেই অবশেষে ত্রাণ আসতে শুরু করেছে লক্ষ্মীপুরে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা, খানাখন্দ আর ঝুঁকিপূর্ণ রাস্তা পেরিয়ে লক্ষ্মীপুরবাসীর জন্য ত্রাণ নিয়ে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এদের মধ্যে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করেছেন প্রত্যন্ত এলাকায়। তবুও বানভাসী মানুষের হাতে খানিকটা শুকনো খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিতে পেরে আনন্দিত তারা। সুবিধাবঞ্চিত মানুষ যাতে তাদের সমস্যা থেকে সমাধান পায়, সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। জানে রিস্ক নিয়ে খুবই ভাঙা রাস্তা, আমাদের আসতে প্রায় অনেক অসুবিধা হয়েছে। যেমন একটা ছোট ছোট যে গাড়ি, আবার সিএনজি বলেন, যে পানি যাতায়াতের যে জায়গাটা বলেন, আপনাদের পানি নিষ্কাশনের যে জায়গাটা, সেটাও এখন অনেকটাই নাই। এখানে এতটুকু পানি আছে ভিতরে, এগুলা কেউই খেয়াল করতেছে না। কোনো মানুষ এখানে আসতেছে না, কোনো কিছু সাহায্য নিয়ে এখানে আসতেছে না। এই প্রথম আমরা এখানে ঢুকেছি। কোনো ভোট নেই যে আমরা ত্রাণগুলো দিব বিতরণ করার জন্য। আমরা একটা প্রবলেমে ভুগতেছি, এখন একটা নৌকা খুঁজতেছি। যদি কারো একটা নৌকা দেয়, একটা ভোট দেয় আমাদেরকে, তাহলে আমরা ত্রাণগুলো দিতে পারি আর কি, সবার ঘরে পৌঁছে দিতে পারি।
লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সবকটি ইউনিয়নই এখন প্লাবিত। ভালো নেই রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ। সব মিলিয়ে জেলার প্রায় 9 লাখ মানুষ এখন পানিবন্দী। বিলায়েত হোসেন, এখন লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের পাশাপাশি নোয়াখালীতেও বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে পানির পরিমাণ, সাথে বাড়ছে দুর্ভোগ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, যেটা জানছিলাম যে বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে আরও বন্যার পানি। আমি দেখতে পাচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে আপনাদের সেখানে। তো জানাবেন যে রাতের ব্যবধানে আসলে কতটুকু পানি বাড়লো, আর সেখানকার জনদুর্ভোগের পরিস্থিতি বা কি দেখছেন? অনেক শুরুতে যদি জনদুর্ভোগের কথা বলতে যাই, যে শিশুটি আসলে বাড়িতে মাতিয়ে রাখার কথা সেও কিন্তু আশ্রয় কেন্দ্রে, আর যে বৃদ্ধ বাবা মসজিদে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে নামাজ পড়তে যাওয়ার কথা সেও কিন্তু গত প্রায় 6 দিনের মতো আশ্রয় কেন্দ্রে আছেন। তারা কেউই বের হতে পারছেন না। এই হচ্ছে জনদুর্ভোগের সার্বিক চিত্র। নোয়াখালীতে কিন্তু সময় যতই পার হচ্ছে ততই বৃষ্টির পানি বেড়ে চলছে। পাশাপাশি ভারতের যে উজানের ঢল সেটি ফেনী হয়ে কিন্তু নোয়াখালীর এদিকে বাড়তে শুরু করেছে, যার কারণে বেড়ে চলছে জনদুর্ভোগ। নোয়াখালীর প্রায় 20 লাখ মানুষ যারা কিন্তু আজ 6 থেকে 7 দিনের মতো পানিবন্দী। এর মধ্যে প্রায় 2 লাখের মতো মানুষ তারা নিজেদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যে যেখানে পেরেছেন আসলে আশ্রয় নিয়েছেন। তো গতকালও দিনভর দেখলাম নোয়াখালীতে আসলে খাদ্যের জন্য বিভিন্ন অঞ্চল ভিত্তিতে হাহাকার শুরু হয়েছে। সবাই কিছু খেতে চায়, কিছু খাবার পেতে চায়। এদিকে নোয়াখালীতে যে পরিমাণ সহযোগিতা এসেছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী, পাশাপাশি স্থানীয় প্রশাসন। আমি গতকাল দিনভরই জেলা প্রশাসক নোয়াখালীর যিনি আছেন তার সাথে একাধিকবার কথা বলেছি। তিনি জানিয়েছেন নোয়াখালীতে এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি প্রচুর খাদ্য দরকার। কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে যারা উঠেছেন তাদের অনেকে 2-1 আশ্রয় কেন্দ্রে খাবার পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়া বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেগুলোতে আসলে এখন পর্যন্ত খাবারের ছিটে ফোঁটাও পৌঁছায়নি। সব মিলিয়ে নোয়াখালীর মানুষের এই দুর্ভোগ বেড়েই চলছে। এদিকে চলতি বন্যার পাশাপাশি নোয়াখালীতে গতকালই কিন্তু নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুরে যে স্লুইস গেটটি রয়েছে সেটির সম্পূর্ণ রেগুলেটর ভারত থেকে নেমে আসা পানির চাপে কিন্তু ভেসে গেছে, যার কারণে সে এলাকায় লবণাক্ত পানি ঢুকেও মানবিক বিপর্যয়ের একটি আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে আসলে নোয়াখালী এখন ভালো নেই। যতই সময় পার হচ্ছে ততই নোয়াখালীর পরিস্থিতির অবনতি উঠছে। তো অনেক ছিল আসলে নোয়াখালী থেকে বন্যার পরিস্থিতির আমার কাছে এখন অব্দি সব শেষ। নাসিম শুভ, সাবধানে থাকবেন নিশ্চয়ই। আমাদের সঙ্গে নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ, জানাচ্ছিলেন সেখানকার বৃষ্টি এবং সেখানকার যে উজানের ঢল তাতে করে সেখানকার বন্যা পরিস্থিতির অবনতির খবর। এদিকে ভারত ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেয় রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চলে দেখা দিয়েছে বন্যার ঝুঁকি। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, যেমনটা জানছিলাম আসলে জানাবেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে আসলে পদ্মায় পানি বাড়তে শুরু করেছে কিনা, দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বন্যার সংখ্যাই বা কতটুকু, কি তথ্য আছে আপনার কাছে? আসলে গতকাল থেকেই যেই বিষয়টি সবচেয়ে বেশি চাওয়ার হচ্ছে এবং যে ফারাক্কার যে 109টি গেট সেটি খুলে দেওয়া হয়েছে এবং তার ফলে রাজশাহীর পদ্মা নদীতে পানি বৃদ্ধির যে খবরটি ছিল সেটি আসলে এখন পর্যন্ত আমরা যেটি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে জানতে পেরেছি খুব একটা পানি আসলে বৃদ্ধি পায়নি। গেল পরশুদিন আসলে যেমনটা আসলে পানি পরিমাপ করা হয়েছিল রাজশাহী প্রান্তে সেটি প্রায় 16.27 মিটার। আজকে কিন্তু সেটি আমরা সকাল 6টার সময় যে তথ্যটি সেটি পেয়েছি 16.30 মিটার পানি। যদিও আসলে এখানে এই যে নবগঙ্গা বা এই রাজশাহীর এই জায়গাটিতে পানির সর্বোচ্চ বা বিপদসীমাটি হচ্ছে 18.05 মিটার। সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আমরা নদীতে পানি খুব একটা বেশি বাড়তে দেখিনি এবং চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে যেখানে আসলে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নদীটি শিবগঞ্জ উপজেলার মনকষা জায়গায়, সেখানেও আসলে বিপদসীমা যেটি সেটি হচ্ছে 20.55 মিটার। সেখানেও কিন্তু গতকালকের মতোই 18.49 মিটার উচ্চতায় আসলে পানি প্রবাহিত হচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় 1.75 মিটার নিচ দিয়ে আসলে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড যেটি দাবি করছেন যে ফারাক্কা আসলে প্রতি বছরই
ঠিক জুলাই থেকে অগস্ট পর্যন্ত তাদের গেটগুলো খোলা রাখে এবং যেহেতু এবারে বিহার এবং উড়িষ্যার দিকে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং ফারাক্কার গেটে আসলে পানির পরিমাণ বা উচ্চতা বাড়তে আছে, সেই কারণে আসলে তারা যেই গেটগুলো খুলে দিয়েছে সেটি প্রত্যেকটি আসলে 6 ইঞ্চি মতো এবং সেখান দিয়ে আসলে পানি প্রত্যেক দিন প্রায় 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করছে এবং সেই কারণেই পানি বৃদ্ধির যে আশঙ্কাটি করা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত 3 দিন পর্যন্ত আসলে এখন পর্যন্ত সেই শঙ্কা নেই যে আসলে কোনো ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হবে। তবে নদী তীরবর্তী যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে আসলে পানি বাড়তে পারে এবং এখানে অনেকেরই আসলে নানা ধরনের ফসল রয়েছে, সেগুলো ডুবে যাওয়ার শঙ্কা রয়েছে এবং শহর অঞ্চলের যে তীরবর্তী জায়গাগুলো সেখানে বাঁধের নিচে যে যারা বসতি করেছেন তাদেরও আসলে খানিকটা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তবে এটি প্রায় সপ্তাহখানেক পরই আসলে বোঝা যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ সকল সংবাদ। এদিকে বন্যা কবলিতদের সহায়তার জন্য বরিশালে ব্যস্ত শিক্ষার্থীরা। টাকা, খাবার, ওষুধ কিংবা পোশাক সবকিছুই সংগ্রহ করা হচ্ছে আর ইতিমধ্যে কয়েক দফা ত্রাণ বিতরণও করা হয়েছে। বন্যার্তদের পুনর্বাসনের বিষয়টি নিয়ে ভাবছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আর এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। এই ত্রাণগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। এগুলো পৌঁছে দেওয়া হবে বন্যা দুর্গতদের কাছে। একইভাবে বরিশালের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও তাদের মতো করে ত্রাণ সংগ্রহ করছেন। ভিন্নভাবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও বরিশালের বিভিন্ন জায়গায় ত্রাণ সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সবার উদ্দেশ্য ও লক্ষ্য একটাই, আর তা হচ্ছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো। কেউ সংগ্রহ করা কাপড় গুছিয়ে রাখছেন, কেউ বোতলজাত পানি, চিড়া, চালমুড়ি কিংবা ওষুধ প্যাকেট করছেন। এই দৃশ্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের। গত কয়েকদিন একই অবস্থা বরিশাল সার্কিট হাউস এবং বিএম কলেজেও। সার্কিট হাউসে যারা কাজগুলো করছেন তারা বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সবাই ঝাঁপিয়ে পড়েছেন বন্যার্তদের সহায়তায়। মানুষের আন্তরিকতা আসলে নিজেরাই হতবিহ্বল। মানুষ এত পরিমাণ আন্তরিক, তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা যেখানে যাচ্ছি কেউ আমাদের ফেরাচ্ছে না, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে উঠে দাঁড়াচ্ছে এবং আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। জেলা প্রশাসকের কাছ থেকে পারমিশন নিয়ে বরিশাল সার্কিট হাউসে একটা জায়গা নিয়েছি যেখানে বসে আমাদের প্যাকিং কার্যক্রম চলতেছে। আমরা এখন এই খাবারগুলো আসলে ট্রাকে লোড করে নিয়ে ওইখানে আনলোড করব। ওইখানে আমাদের সেনাবাহিনীর অফিসার আছে, ওনাদের সাথে আমাদেরকে কথাবার্তা বলা আছে। এখন যদি দুর্গম এরিয়াতে যদি আমাদের বোট নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ হয় তাহলে আমরা সেটা চেষ্টা করব দিয়ে আসার জন্য। আর যদি পারি যে আমরা নিজেরা হয়তো বা পানি যদি কম থাকে তাহলে হেঁটে গিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বসে নেই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বৃষ্টিতে ভিজে ত্রাণ সংগ্রহ করছেন তারা। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, আর কিছু সংগঠন হেঁটে হেঁটে মানুষের কাছে গিয়ে ত্রাণ সংগ্রহ করছে। নগরবাসী তাদের আহ্বানে সাড়া দিচ্ছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী। আমরা সমন্বয় পরিষদ বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, মানবিক দুর্যোগে আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, এবারও এই বানবাসীদের জন্য মানুষের পাশে আছি এবং থাকব। আমরা আমাদের সমস্ত ফান্ডগুলো কালেকশন করে হয়তো কোনো ট্রাস্টের মাধ্যমে বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে হিসাব ত্রাণ বন্যার যে হিসাব নম্বরটি সেখানে জমা দেব, অথবা অন্য কোনো আমরা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করব যে আমরা কত দ্রুত সময়ে পৌঁছতে পারি। এটা আমরা গত পরশু থেকে আমরা কালেকশন শুরু করেছি। আমাদের গতকালকে আমরা স্কুলে গিয়েছিলাম। আমাদের অনেক ভালো, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফান্ড আমরা কালেক্ট করতে পেরেছি। মাকে বলেছিলাম যে আমি বন্যার্তদের সাহায্য করব এবং মা আমাকে কয়েকটি কাপড় চোপড় দিয়েছেন, তো আমি সেগুলো দিতে এখানে এসেছি। মা বোনের কান্না, তাদের আহাজারি দেখে নিজের আর ঘরে টিকতে না পেরে বের হয়ে আসছি বন্যার্তদের পাশে থাকার জন্য। এই যে ছাত্র সমাজ এরা এই জায়গায় উদ্যোগ নিয়েছে, আমরা এসে তাদের কাছে জমা রাখতেছি, তারা এই বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়াবে আমাদের বরিশালবাসীর পক্ষ থেকে। মানুষের জন্য কিছু করতে পারার আনন্দই আলাদা। যতদিন প্রয়োজন হবে শিক্ষার্থীদের এই কার্যক্রম চলবে। তবে বন্যার্তদের পুনর্বাসন নিয়ে কিছু করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। আমরা তো সামগ্রিকভাবে অনেক করতে পারবো না, কিন্তু ওখানে ওই এফেক্টেড এরিয়ায় আমার যে শিক্ষার্থীরা আছে তাদের মাধ্যমে
প্রকৃতপক্ষে যারা ঘরবাড়ি একদম হারিয়ে ফেলেছে তাদের আমি যদি হচ্ছে এই টাকাটা 2-5টা পরিবারকেও যদি আমি একটা কিছু টিন কিনে দিতে পারলাম, থাকার মতো আপাতত ব্যবস্থা হলো, তারপর শিক্ষা উপকরণ, বইপত্র নাই, কিছু নাই, সেখানে যদি আমি কিছু শিক্ষা উপকরণও কিনে দিতে পারি, সেটাও একটা পুনর্বাসনের অন্তর্ভুক্ত। সেইভাবে আমি ব্যক্তিগতভাবে চিন্তা করছি স্টুডেন্টদের সহায়তায়। বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনও ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। বাংলাদেশের চলমান বন্যায় সহায় সম্বলহীন লাখ লাখ মানুষের সহযোগিতায় দেশবাসীর পাশাপাশি এবার এগিয়ে এসেছেন প্রবাসী বাংলাদেশিরাও। বন্যা কবলিত অঞ্চলগুলোতে সহায়তা পাঠাতে নানাভাবে চলছে অনুদান সংগ্রহের কাজ, আর সেই সাথে দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতেও প্রবাসীদের উৎসাহ দিচ্ছেন তারা। কুয়ালালামপুর থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত 11টি জেলা। এই সংকটে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে বন্যা কবলিতদের সর্বাত্মক সহায়তায় এগিয়ে এসেছেন সব শ্রেণী পেশার মানুষ। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। দেশের ক্রান্তিকালে কখনো সম্মিলিত উদ্যোগ, কখনো চ্যারিটি শোর মধ্য দিয়ে অনুদান সংগ্রহ করছেন তারা। দেশটিতে বাংলাদেশি অধ্যুষিত সব এলাকায় চলছে প্রবাসীদের উদ্যোগে অনুদান সংগ্রহ কার্যক্রম। গানের মাধ্যমে সবাইকে প্রবাসীদেরকে এক করতে পারি এবং একসাথে একটা বড় ডোনেশন কালেক্ট করে এটা আমরা আমাদের ইউনিভার্সিটির যেই ডোনেশন বক্স আছে সেগুলোতে আমরা এগুলো সেন্ড করতে পারি। কিছু টাকা সংগ্রহ করে আমরা বাংলাদেশে যারা বন্যাতে পড়ে রয়েছে তাদেরকে আমরা কিছু সহযোগিতা করতে পারি। দেশের যে কোনো আপৎকালীন সময় কিংবা দুর্যোগ পরিস্থিতিতে অবদান রাখেন প্রবাসীরা। এবারও তার ব্যতিক্রম নয়। মানবেতর পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ মানুষকে সাহায্য করতে নিজেদের নিয়মিত কাজ ফেলে অনুদান সংগ্রহে কাজ করছেন তারা। একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স পাঠাতেও প্রবাসীদের আহ্বান জানাচ্ছেন তারা। বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ মুহূর্তে প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশি যারা রেমিটেন্স যোদ্ধা তারা সবাই যেন পাশে এসে দাঁড়ায়, তাহলে আমরা এই মহাদুর্যোগ থেকে সবাই রক্ষা পাবো। মানবিকতা ও সমৃদ্ধির এই উদ্যোগে মালয়েশিয়ার পাশাপাশি বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। শাহরিয়ার তারেক, এখন, মালয়েশিয়া। গত বছর থেকে বাস্তবায়ন হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে বিতর্কের শুরু থেকেই কারিকুলামের মৌলিক উপাদানগুলোর মধ্যে সামঞ্জস্যহীনতাকে বড় দুর্বলতা বলে মনে করেন শিক্ষাবিদরা। আর এই কারিকুলামই প্রাথমিক ও মাধ্যমিকের অধিকাংশ শ্রেণীতে চলছে, যা বাস্তবায়নযোগ্য নয় বলে নতুন করে ভাবছে অন্তর্বর্তী সরকার। এ অবস্থায় শিক্ষার্থীরা পড়েছেন দ্বিধায়, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তবে দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হয় এমন শিক্ষাক্রম নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছে এনসিটিবি কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছে ফরহাদ বিন নূর। চলছে নবম শ্রেণীর ক্লাস। জীবন ও জীবিকা বইয়ের স্বপ্নের ক্যারিয়ার সাজাই শীর্ষক তৃতীয় অধ্যায়ে আজকের পাঠ্য বিষয়। খোলামেলা আলোচনায় শিক্ষার্থীরা জানাবেন ভবিষ্যতে কোন পেশাকে ভালোবেসে বেছে নিতে চান তারা। ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ, আমি যেটা পছন্দ করি সেটা কি কোনো ঝুঁকি আছে কিনা সেটা আগে আমাকে বিবেচনা করতে হবে। কিন্তু এই ক্লাসের শিক্ষার্থীরা এখন কতটা মনোযোগী? দেশের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় যখন প্রশাসনে চলছে নানা রদবদল, উদ্যোগ নেওয়া হচ্ছে রাষ্ট্রের সংস্কারের, তখন খবর এসেছে পরিবর্তন হচ্ছে আলোচিত সমালোচিত শিক্ষাক্রম। তাহলে 2026 সালের এসএসসির এই পরীক্ষার্থীরা দশম শ্রেণীতে কোন কারিকুলামের বই হাতে পাবে? কেমন হবে পরীক্ষা কিংবা পড়াশোনার পদ্ধতি? ভবিষ্যৎ ক্যারিয়ার আর পেশা নিয়ে ভাবনা তো দূরের কথা, তারা যেন পাহাড় সম দ্বিধা আর সংশয় নিয়ে বসেছেন শ্রেণীতে। এক্ষেত্রে দেখা যাবে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কেননা আমরা এখনও ক্লিয়ার না যে আমাদের এসএসসি এক্সামটা কিভাবে হবে। তো এক্ষেত্রে যদি আবার পুরনো কারিকুলামে ফেরত যাওয়া হয় তখন আমাদের মধ্যে বিশাল একটা চাপের সৃষ্টি হবে। আমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবো, পরীক্ষার সিস্টেমটাও আমরা ঠিকঠাক এখনও জানি না। তো বলতে গেলে আমাদের এই বছরটাই পুরা নষ্ট যাবে। অভিজ্ঞতা ভিত্তিক এই শিক্ষাক্রমে কতটা অভিজ্ঞ হচ্ছে শিক্ষার্থীরা? পেপার পেন্সিল সহ নিয়মিত বিভিন্ন উপকরণ কিনতে ব্যয় বেড়েছে অনেক। বলা হয়েছিল প্রতিযোগিতা নয় বরং সহযোগিতামূলক হবে নতুন শিক্ষাক্রম।
কিন্তু বাস্তবতা হলো নিয়মিত গ্রুপ ভিত্তিক যে কাজ করতে হয় তাতে এক গ্রুপে সবার অংশগ্রহণ সমান থাকে না। প্রায় 2 জন কাজ করবে, না হলে হলো যে 3 জন কাজ করবে, বাকিরা কোনো কাজ করবে না, শুধু শুধু তারা নাম্বারটা পেয়ে যাবে। এখন যেমন মূল্যায়ন উৎসব হয়, এক্ষেত্রে হয় কি একটা হযবরল পরিবেশ সৃষ্টি হয়। যেমন প্রশ্ন আগের দিন রাত্রেবেলা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া, সমাজের চারপাশ থেকে মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারটা আসে যে তোমাদের তো কোনো পড়াই নেই, তোমাদের কি আছে, তোমরা তো কোনো পড়াশোনাই করো না। মোবাইল তো অনেকে নেয় যে আম্মু আমি একটু পড়ে দিয়ে দিচ্ছি, কিন্তু পড়ে তো আর দেয় না। নতুন শিক্ষাক্রমের নানা অসঙ্গতিতে অস্বস্তিতে অভিভাবকরাও। অ্যাসাইনমেন্টের নামে সন্তানের মোবাইল আসক্ত হওয়ার অভিযোগ তো শুরু থেকেই। বইয়ের ভিতরে কি আঁকা কি এগুলি করানো হইতেছে, আবার মনে করেন বাসায় ঠিকভাবে পড়া হইতেছে না। এত বিরক্তকর একটা পড়ালেখা যা বাচ্চারা কিছু শিখতে পারতেছে না, শুধু মোবাইলেই যখন বলে যে পড়তে বসো তখন বলে মোবাইলটা দাও, মোবাইলে পড়ালেখা করতে হবে। যারা মাস্টার ট্রেনার কিংবা শ্রেণী শিক্ষক তারাও ঠিকমতো এই শিক্ষাক্রমের অনেক বিষয়ে স্পষ্ট না। শিক্ষার্থীদের পড়াতে কি কি সমস্যায় পড়তে হয় তাদের? পাঠ্যপুস্তকে অনেক ভুল রয়েছে, তথ্য বিভ্রাট রয়েছে এবং তথ্যের অপতুলতা রয়েছে, ফলে শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না। শিক্ষকদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা ট্রেনিং করার দায়িত্ব নিয়েছিলাম, সেটা খুব তড়িঘড়ি করেই হয়েছিল এবং যার কারণে আমরা পুরোপুরিভাবে আমরা যারা মাস্টার ট্রেনার হিসেবে ছিলাম, উপজেলা মাস্টার ট্রেনার, তো আমরা আসলে নিজেরাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হতে পারি নাই। অনেক সময় দেখা যায় যে ওদের অংশগ্রহণটা খুব কম, মানে ওদের আগ্রহটা নাই কেন জানি। একটা জিনিস লেকচার দিচ্ছি, ওরা যে সেটা খুব মনোযোগ দিয়ে নিবে সেই আগ্রহটা ওদের কমে গিয়েছে। পরিকল্পনার সাথে বাস্তবায়নের একটা সমন্বয়হীনতা রয়েছে। কোনো কারিকুলামের মৌলিক উপাদান, কারিকুলামের উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি এবং মূল্যায়ন, কিন্তু এই 4টি উপাদানের মধ্যে সামঞ্জস্যহীনতাই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর সবচেয়ে দুর্বলতম দিক বলে মনে করেন শিক্ষাবিদদের অনেকেই। যেখানে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। নতুন শিক্ষাক্রমে এই যে নানান অসঙ্গতি, বাস্তবায়নের সক্ষমতার অভাব, সার্বিক বিবেচনায় পুরনো শিক্ষাক্রমে ফিরতে চায় অন্তর্বর্তী সরকার। কিন্তু ইতোমধ্যেই যেহেতু প্রাথমিক ও মাধ্যমিকের অধিকাংশ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চলমান, তাই পুরনো শিক্ষাক্রমে ফিরলে শিক্ষার্থীরা কতটা অস্বস্তিতে পড়তে পারে, আর সেই অস্বস্তি দূর করতে করণীয় কি হতে পারে? পুরনো কারিকুলামকে বেস করে পুরনো কাজে বাচ্চাটা আগামী বছর 7-এ পড়বে, এই বাচ্চাটা আগামী বছর 8-এ পড়বে, এই বাচ্চাটা ক্লাস 9-এ যাবে, তাহলে তাদের জন্য 3 ক্লাসের জন্য 4 মাসে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করে দেওয়া, যাতে তারা পরবর্তী ক্লাসে গেলে বড় রকম ধাক্কা না খায়। এই কারিকুলামটাকে কীভাবে রিভিশন করে একটা আধুনিক মানসম্মত কারিকুলাম করা যায়, সেই ব্যাপারে ইমিডিয়েটলি একটা লং টার্ম প্ল্যান এখন একটা টাস্ক ফোর্স তৈরি করে সেই কারিকুলামটা কাজ শুরু করে যেতে পারে আর কি। এটার জন্য খুব সময় দেওয়া উচিত হবে না। নতুন শিক্ষাক্রমের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরিমার্জন সংস্করণের কথা বলছেন কেউ কেউ। তবে কোনো কারিকুলাম বাস্তবায়ন কিংবা বাতিল অথবা পরিমার্জন দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হয় শিক্ষাক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এমন কাজই শুরু করেছে তারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পেতে পড়তে হয় চরম বিপাকে। উপকণ্ঠের শহর ছেড়ে প্রত্যন্ত অঞ্চলেও এর প্রভাব পড়ে। অবহেলায় ঘটে অঙ্গহানির মতো ঘটনা। সে সময় কোনো সুযোগ সন্ধানী ডাক্তার, স্বাস্থ্যকর্মী দাঁড়িয়েছিলেন ছাত্র জনতার বিপক্ষে। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। ডাক্তারটা আমাকে বলে গুলি কীভাবে লাগছে, আর আমি চিল্লে করলো কি মুখের উপরে কাপড় দিয়ে চাপে ধরে থাকলো, বললো আরও চিল্লে এইভাবে বললো। পয়লার থেকে যদি ট্রিটমেন্ট দিত তাহলে আমার রোগীর হাত খেলা যাইতো না। দ্বিতীয়বার আবারও যাই কান্নাকাটি করতেছি যে ছাড়পত্র স্যার আমি পঙ্গু হাসপাতালে ভর্তি হবো কেমনি, পরে কান্নাকাটি করতেছি, তারপর তার শোনে না, কই হারাই গেছে। মধ্য জুলাই কিংবা আগস্টের প্রথম সপ্তাহ এতটা সহজ ছিল না চিকিৎসা নেয়া। সে সময় পুলিশের গুলিতে গুরুতর আহতদের পড়তে হয় চরম বিপাকে। অবহেলায় ঘটে অঙ্গহানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হন 7ম শ্রেণী পড়ুয়া নিশাত। তাকে বাঁচাতে গিয়ে গুলি লাগে মামা আল আমিনেরও।
পরবর্তীতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের রোশানলে পড়তে হয় এ পরিবারকে। বর্তমানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চলছে চিকিৎসা। রক্ত পড়তেছে, আমরা হাত দিয়ে এরকম চাপে আছি, ওর গেঞ্জি দিয়ে এভাবে ধরে আছে, ডাক্তাররা দেখে না। ওকে নিয়ে যায় এরকম আঙ্গুল দিয়ে ওগুলো হাড় বের করতেছে, আর ওকে হচ্ছে মুখে থাপড়াই দিচ্ছে যে আন্দোলনে যাবি যা, আন্দোলনে যা, এরকম করে গালি দিচ্ছে আর মারতেছে। শহর ছেড়ে যদি একেবারে প্রত্যন্ত অঞ্চলেও যাই, সেখানেও দেখা মিলেছে একই চিত্র। সাতক্ষীরার নবম শ্রেণীর ছাত্র আলী আহসান, তার পায়ে 6টি গুলি লাগে। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় পচন ধরে পায়ে, এক পর্যায়ে কাটা পড়ে ডান পা। চোখের সামনে একমাত্র ছেলের এমন করুণ পরিণতি অথৈ সাগরে ভাসিয়েছে দিনমজুর বাবা শাহিন জ্যোৎস্না দম্পতিকে। প্রথম সাতক্ষীরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওরা বললো আমরা পারবো না। ওখান থেকে আমার ছেলের কোনো চিকিৎসা হয়নি, বললো খুলনায় নিয়ে যাওয়ার, ওইভাবে রক্ত ঝরছে, বললো ঢাকায় নিয়ে যেতে। ওখানে নিয়ে গেল, বললো এখানে হবে না, পঙ্গুতে নিয়ে যেতে। অতদিন আমার ছেলেটা ভোগ করছে। প্রচণ্ড দুঃখ, কারণ আমার একটাই ছেলে, আমার যে কি ভবিষ্যতে আমার ছেলের কি হবে, আমার কি হবে, এটা তো ওপর আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। শুধু সেবাগ্রহীতারাই নয়, সেবাদাতারাও পড়েছেন বিশেষ মহলের রোশানলে। চাইলেও যেতে পারেননি কাতরানো মানুষটার কাছে। সে সময় কোনো সুযোগ সন্ধানী দাঁড়িয়েছিলেন ছাত্র জনতার বিপক্ষেও, তাতে ব্যাহত হয়েছে চিকিৎসা সেবা। এসব কর্মসূচিতে অংশ নিতে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের চাপ দেয়া হয়। বদলির হুমকি সহ তৈরি হয় একাধিক তালিকা। সেবা বাদ দিয়ে শান্তি সমাবেশে গেছেন এবং সাধারণ নারীদেরকে হুমকি ধমকি ভয়ভীতি প্রদর্শন করে ওই সমাবেশে নিয়ে গেছেন। যারা বৈষম্য বিরোধী আন্দোলনের আহত হয়ে হাসপাতালে আসছেন, অনেকে প্রলুব্ধি করে হাসপাতালে চিকিৎসা না করে ওনাদেরকে বাইরে পাঠিয়ে দিয়েছেন, এন্ট্রিও করেন নাই। শেখ হাসিনা সরকারের আমলে হাসপাতালগুলো রূপ নিয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানে, যেখানে নিরাপদ ছিলেন না কোনো চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী, যার ব্যতিক্রম ছিল না নিটোরও। হাসপাতালটিতে দলীয়করণ বন্ধ সহ সেবার পরিবেশ নিশ্চিতের দাবি এ চিকিৎসকের। আমরা এর মধ্যে শুধু পেশাদারিত্বই চাই, কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি চাই না। আমরা এটার অবসান চাই এবং বারে বারে আমরা এই রাজনৈতিক চক্রান্তের রাজনৈতিক পরিস্থিতির বলি হই। সরকারি প্রতিষ্ঠানগুলো সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করছে, সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানালেন এই উপদেষ্টা। যথাযথ তদন্ত এবং যথাযথ তথ্যের ভিত্তিতে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, তবে সেটা একটু সময় লাগবে। আমরা চাই না কোনো নিরপরাধ ব্যক্তিও এর মধ্যে এটার বলি হোক। 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাতের দৃশ্যমান পরিবর্তনে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। নগরবাসীর দাবি, সেবা নিশ্চিতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যসেবাকে করতে হবে বিকেন্দ্রীকরণ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। উত্তরের জেলা নাটোরে শুরু হয়েছে আউশ ধান কাটা উৎসব। অনুকূল আবহাওয়ার পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করায় এবার ফলনও হয়েছে ভালো। এবার নাটোরে অন্তত 50,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। বর্তমানে ধান সংকটে চাল উৎপাদন ব্যাহত হলেও নতুন ধান উঠায় কেটে যাবে সেই সংকটও। বাকিটা জানাচ্ছে মাহবুব হোসেন। আউশের নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। নাটোরের সিংড়ার বিভিন্ন এলাকায় এখন চোখে কৃষকের ধান কাটার এই দৃশ্য। বিস্তীর্ণ মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। এই বছর আউশ ধান চাষের অনুকূল আবহাওয়া থাকায় ফলনও হয়েছে ভালো। উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করায় বিঘা প্রতি ফলন হয়েছে 20 থেকে 22 মণ। ফলে লাভের আশা করছেন চাষিরা। অল্প মেয়াদি ধান, অল্প খরচে, পোকামাকড় খুব কম, বালাইনাশক কম লাগে, সেচ কম লাগে, কিন্তু খুব ফলনশীল ধান। গত বছরে আমরা 48 করেছি, 48-এর চেয়ে এটা অনেক ভালো। আশা করি ফলনও অনেক ভালো, দাম আছে, ভালো আছে, অনেক দাম ভালো, লাভবানও হবো আমরা। আমার মোটামুটি 3-4 হাজার টাকা করে খরচ আছে, ধান খুব ভালো আছে। বাজার এখন 1010 টাকা বাজার যাচ্ছে।
মে থেকে আগস্ট মাস পর্যন্ত এই 4 মাস হলো আউশ মৌসুম। বোরো ধান কাটার পর এসব জমি ফেলে রাখতেন চলন বিলের কৃষকরা। তবে সহায়ক জাত ও প্রযুক্তির কারণে বর্তমানে বাড়তি ফসল হিসেবে আউশ ধান চাষ করছেন তারা। এতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে স্থানীয় শ্রমিকদের। বিঘা প্রতি আয় করছেন 2 থেকে 2,500 টাকা। ফলন হয়তো বা 20 মণ, 22 মণ, 25 মণ, 18 মণ এরকম করে ফলন হয় ভাই। তা এখন কৃষক মানুষ, এখন এই কৃষক দেশের মানুষই কাজ কাম করে খায়। আমরা এখানকার শ্রমিক, বাড়িকার কোনো শ্রমিক আসে না। আমরা এখানে 2500 টাকা বিঘা ধান কাটি। প্রতি বছর নাটোরের সদর উপজেলা সিংড়া, গুরুদাসপুর এবং বোরাই গ্রামে বাড়তি ফসল হিসেবে আউশ ধান চাষ করেন কৃষকরা। এই বছর জেলায় 9,000 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে, যার 4,200 হেক্টর জমি চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায়। সব মিলিয়ে এবছর অন্তত 50,000 টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। প্রতি বছর আউশ ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে সার বীজের পাশাপাশি নগদ অর্থ প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। প্রায় 3500 কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সার এবং অন্যান্য উপকরণ বিতরণ করেছি। এবং ধানের যে উচ্চ ফলনশীল জাত, যেমন বৃধান 98, এগুলো আমরা করার ব্যাপারে কৃষকদেরকে উৎসাহিত করছি। তো কৃষকরা কথা শুনছেন এবং অনেক জমিতে এই ধানের চাষাবাদ হয়েছে। আমরা আশা করছি ধানের একটা বাম্পার ফলন হবে। বোরো ধানের মজুদ কমে আসায় নাটোরের হাট বাজারগুলোতে কমেছে ধানের সরবরাহ। এতে করে চাল উৎপাদন করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে মালিকদের। তবে খুশির খবর হচ্ছে এই মৌসুমে আউশ ধান কাটা শুরু হয় আগামী 1 সপ্তাহের মধ্যে এসব ধান চলে যাবে হাট বাজারগুলোতে। এতে করে দফায় দফায় যে চালের মূল্য বৃদ্ধি সেটি কমে আসবে বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। মাহবুব হোসেন, এখন, নাটোর। বছরে একবার ধান চাষের পর একই জমিতে মাছ চাষ, সেই ঘেরের পাড়ে আবার উৎপাদন হচ্ছে সবজি। সাতক্ষীরায় ক্রমেই বাড়ছে সমন্বিত এই চাষ পদ্ধতি, যেখান থেকে চলতি বছরেই 535 কোটি টাকার সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। 2 দশক আগেও সাতক্ষীরার বিস্তীর্ণ বিল এলাকায় চাষ হতো সোনালী ধান। তবে নদীখাল ভরাট হয়ে জলবদ্ধতার কারণে গেল দশক থেকে এসব বিলে বাদ দিয়ে শীত মৌসুমে ধান ও বর্ষা মৌসুমে করা হচ্ছে মাছ চাষ। একই সাথে এসব ঘেরের আইলে সবজি চাষ করে কৃষি অর্থনীতির আমূল পরিবর্তন ঘটিয়েছে জেলার চাষিরা। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের নবাদকাটি গ্রামের মাছ চাষি ফজর আলী দীর্ঘ 30 বছর অন্যের জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন। একই সাথে শুকনো মৌসুমে ধান ও ঘেরের আইলে সবজি চাষ করে লাভবান হয়েছেন তিনি। তার মতোই জেলার বিভিন্ন এলাকার চাষিরা মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বাড়তি অর্থ আয় করছেন। এই পর্যন্ত তরকারি 1 লক্ষ টাকার মতন বিক্রি করেছি, আর সামনে যা বেচা বিক্রি হবে আশা করি আল্লাহর রহমে এখন হাতে 1,02 টাকা হতে পারে, কি তারও বেশি হতে পারে। ঘেরপাড়ে উৎপাদিত এসব সবজি ইতোমধ্যে বাজারে উঠতে শুরু করেছে। একই সাথে ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে আসছেন সবজি কিনতে। এতে লাভবান হচ্ছে চাষিরা, পাশাপাশি কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। আমরা ঘেরের ভেড়িতে তরি তরকারি লাগাই। এখন তাতে বরবটি হচ্ছে, কুমড়ো হচ্ছে, তারপর উচ্ছে হচ্ছে, আর খেরাই হচ্ছে। আমরা এখান থেকে কিনি, ট্রাই করি, পাঠাই দিই বিভিন্ন এলাকায়। কৃষি বিভাগ বলছে বিগত কয়েক বছরে মাছের ঘেরের আইলে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে 65 হেক্টর বেশি জমিতে সবজির চাষ হয়েছে। আমরা যদি এই সমস্ত ঘেরের পাড়গুলো এইরকম সবজির আওতায় আনতে পারি, তাহলে কৃষকগণ বিক্রি করে লাভবান হবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। চলতি মৌসুমে জেলায় ঘেরের পাড়ে 940 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যা গত মৌসুমে ছিল 875 হেক্টর, যেখান থেকে মোট 17,860 টন সবজি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 535 কোটি টাকা। আহসান রাজীব, এখন, সাতক্ষীরা।
কলকাতার আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে মমতার পদত্যাগ দাবিতে নবান্ন অভিযান ঘিরে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। তবে এই কর্মসূচির অনুমতি দেয়নি রাজ্যের পুলিশ। ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যেও পাল্টাপাল্টি অভিযোগ। আর এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে নবান্ন অভিযানে কর্মসূচির ডাক দেওয়া হয়। বিজেপির দাবি এটি সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি, তবে তৃণমূল বলছে এটি রাজনৈতিক চক্রান্ত। নিরাপত্তার কথা ভেবে কলকাতার 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। মোতায়েন হয়েছে 6,000 পুলিশ সদস্য এবং 26 জন ডিসি। পুলিশের দাবি, নবান্ন অভিযান কর্মসূচির জন্য অনুমতি চায়নি ছাত্র সমাজ, শুধু অভিযানের কথা জানিয়েছে। তবে এই কর্মসূচির ডাকে কলকাতার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে কেনা অ্যান্টি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং মিসাইল নিয়ে মহড়ায় নেমেছে তাইওয়ান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যাঙ্ক বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্র চীনের বিশাল সামরিক শক্তির বিপরীতে সবচেয়ে কার্যকরী বলে মত সমরাষ্ট্রবিদদের। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। একই সঙ্গে তাইওয়ান প্রণালী, চীন আর প্রশান্ত মহাসাগরমুখী তাইওয়ানের দক্ষিণ প্রান্ত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলেই সোমবার দুদিনের বার্ষিক সামরিক মহড়া শুরু করে তাইপে। এবারের মহড়ায় সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন অ্যান্টি অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং মিসাইলস, যা বিশ্বের সবচেয়ে কার্যকরী ও জনপ্রিয় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। টো-2A নামে পরিচিত যুক্তরাষ্ট্র নির্মিত এসব ক্ষেপণাস্ত্র চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে তাইওয়ানের সেরা কৌশল বলে মনে করছেন অনেকে। 年度的天马超演任务的执行，不仅提供所有反装甲部队官兵实弹射击的经验，并提供一个合格与安全的射击场域，借以增加所有射击官兵的射击经验。 যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবশেষ আরও নতুন টো-2B সিস্টেমের 1700 ইউনিট কিনেছে তাইওয়ান, যার শেষ চালান দ্বীপদেশটিতে পৌঁছাবে বছরের শেষে। মঙ্গলবার শেষ হতে যাওয়া মহড়ায় টো-2 এর সঙ্গে মিলিয়ে টো-2বির কার্যক্ষমতা ও রাতের অন্ধকারে লক্ষ্যে আঘাত হানার সক্ষমতাও পরীক্ষা করবে তাইওয়ানের সেনাবাহিনী। চীনের বিশাল সামরিক শক্তির বিপরীতে টো-2র মতো দ্রুতগতির ও প্রাণঘাতী সমরাস্ত্র রণক্ষেত্রে টিকে থাকার সেরা উপায় বলে মত সমরাষ্ট্রবিদদের। বিশ্বে সবচেয়ে বেশি সক্রিয় সেনা সদস্য চীনের। তাইওয়ানের বড় একটি অংশ খাড়া পাহাড়, মেটে সমতল আর আকাশ ছোঁয়া সব ভবনে অত্যাধুনিক নগরাঞ্চল বলে চীনা সেনাদের বিরুদ্ধে প্রচলিত যুদ্ধাস্ত্রের উপযোগিতা নিয়েও রয়েছে প্রশ্ন। 那它与我们的旧式发射系统最大的差异在于，它整合了我们的日夜间瞄准系统，并具有主动雷射。那在能见度良好的状况下，那可观测距离可达10公里。那射手可借由辅助追瞄闸门去锁定我们的目标。 স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে চীন এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে আনারও দাবি করে তারা। দ্বীপদেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে নাগরিকদের ভীতি প্রদর্শন ও নিয়ন্ত্রণের চেষ্টায় প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশ ও জলসীমায় যুদ্ধবিমান আর রণতরী পাঠায় বেইজিং। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আর ডুবোজাহাজ আমদানির মাধ্যমে প্রতিরক্ষা শক্তি বাড়াচ্ছে তাইপে। 1949 সালের গৃহযুদ্ধে চীনা ভূখণ্ড থেকে আলাদা হয়ে গণতন্ত্র ও স্বায়ত্তশাসন চালু করে তাইওয়ান। দেশটির বেশিরভাগ নাগরিক চীন বিরোধী এবং স্বাধীনতাপন্থী। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।